Assalamualaikum. Today's case-based discussion was journey of a 35-year woman with recurrent abdominal pain and sudden unilateral limb weakness. Chief complaints: upper abdominal pain after taking food for last 7 days and weakness of left side of the body for last 2 days. According to the statement of the patient, she was reasonably well 7 days back. Then she developed upper abdominal pain, which was diffuse, constant, dull, lacking in nature, radiating to back, more marked after taking food, and relieved by analgesics. তাহলে এই পেইনটার কথা বলতেছে, এটা ব্যাকে রেডিয়েট করতেছে এবং পোস্ট প্যারেন্ডিয়াল পেইন, খাবার পর ব্যথাটা হচ্ছে। তো পোস্ট প্যারেন্ডিয়াল পেইনের ডিডি হিসেবে আমরা জানি পেপটিক আলসার ডিজিজ, স্পেশালি যদি গ্যাস্ট্রিক আলসার হয় সেটাই পোস্ট প্যারেন্ডিয়াল মিলের পরে বেড়ে যায়। বাট ডিওডোনাল পেইন, আলসারের পেইন কিন্তু খাবারের পরে আরো ভালো হয়, হাঙ্গার পেইন হয়। প্যানকেটাইটিস, গল স্টোন, ক্রনিক মেজেন্টাইক ইস্কেমিয়া এবং ডিকে, এই পাঁচটা কারণ আমরা মনে রাখি। গ্যাস্ট্রিক আলসার, প্যানকেটাইটিস, কোলেসিস্টাইটিস, ক্রনিক মেজেন্টাইক ইস্কেমিয়া এবং ডিকে। টাইমিং দিয়ে আলাদা করা যায়। যদি ইমিডিয়েটলি পেইন হয় তাহলে গ্যাস্ট্রিক আলসার, যদি 1 ঘন্টার মধ্যে পেইন হয় তাহলে কোলেসিস্টাইটিস অথবা প্যানক্রিয়াটাইটিস, আর 1 থেকে 3 ঘন্টা পরে যদি হয় তাহলে সেটা ডিওডেনাল আলসার অথবা মেজেন্ট্রিক ইস্কেমিয়া আমরা চিন্তা করি। হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইংলিশে পেশেন্ট আরো কমপ্লেন করছে অকেশনাল ভমিটিং হুইচ ইজ নন bilious, নন প্রজেক্টাইল 1 to 3 times per day, but no history of hematomasis, melena or pararectal bleeding. Last 4 days pain intensity was increasing and patient got admitted in local hospital. তাহলে অ্যাবডোমিনাল পেইন এবং ভমিটিং এর ডিডি আমাদের কি কি চিন্তা করব? যদি অ্যাবডোমিনাল পেইনটা কোলিক ইন নেচার হয়, অ্যাবডোমিনাল ডিস্টেনশন যদি থাকে এবং অ্যাসোসিয়েটেড যদি কনস্টিপেশন থাকে, তাহলে আমরা ইন্টারস্টিশিয়াল অবস্ট্রাকশন চিন্তা করতে পারি। এপিগ্যাস্ট্রিক পেইন রেডিয়েটিং টু ব্যাক, প্যানক্রিয়াটাইটিস চিন্তা করতে পারি। রাইট আপার কোয়াড্রেন্ট পেইন আফটার ফ্যাটি মিলস, গল স্টোন। যদি পেইনটা এরকম হয় যে অ্যাসোসিয়েটেড উইথ ভমিটিং এবং ডায়রিয়া দুইটাই থাকে এবং এটা ক্লাস্টার জুড়ে হয়, একই ফ্যামিলিতে অনেক মানুষের হয়, তাহলে গ্যাস্ট্রোএন্টারাইটিস। সিভিয়ার পেইন আউট অফ প্রপোর্শন, মেজেন্ট্রিক ইস্কেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া আছে উইথ ডিহাইড্রেশন, ডিকে। অ্যামেনোরিয়া এবং পেইন, একটোপিক প্রেগন্যান্সি। আমরা মনে রাখবো ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ডিকে এবং অ্যাক্টিভ রিপ্রোডাক্টিভ স্টেজে অ্যাবডোমিনাল পেইনের কারণ হিসেবে একটোপিক প্রেগন্যান্সিতে আমরা কখনোই ভুলবো না, এই ডিকে এবং একটোপিক প্রেগন্যান্সি অলওয়েজ মাথায় রাখতে হবে। 2 days after getting admission into the hospital, she suddenly developed weakness of both left upper and lower limb, associated with severe headache, seizure and photophobia, but no history of joint pain, skin rash, oral ulceration, and unusual pregnancy loss. Bowel and bladder habitats normal. তাহলে পেশেন্টের কি হলো, অ্যাবডোমিনাল পেইনের সাথে আবার হেমাটোমেসিস ডেভেলপ করছে। তাহলে আমাদের ডিডি হিসেবে আসবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে, সেখান থেকে এম্বোলিজম হয়ে স্ট্রোক এবং মেজেন্ট্রিক ইস্কেমিয়া হয়েছে। ইয়াং থ্রম্বোসিস পেশেন্ট যদি হয় তাহলে এপিএস। অ্যাবডোমিনাল পেইনের সাথে যদি নিউরোসাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন থাকে, পরফাইরিয়া, লাস্ট ভাস্কুলাইটিস এবং ডিকে আমরা অলওয়েজ মাথায় রাখবো। পেশেন্টের পাস্ট হিস্ট্রিতে সিমিলার হিস্ট্রি অফ অ্যাবডোমিনাল পেইন 1 মান্থ ব্যাক, 1 মাস আগে তার অ্যাবডোমিনাল পেইন হয়েছে এবং লেফট লেগ রিকারেন্ট সোয়েলিং এর হিস্ট্রি আছে, বাট কখনো কোনো সার্জিক্যাল ইন্টারভেনশনের হিস্ট্রি নাই। 5 বছর যাবত ডায়াবেটিস এবং হাইপারটেনসিভ। তাহলে অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, রিকারেন্ট লেগ সোয়েলিং এবং হেমিপ্যারেসিস, এর ডিডি হিসেবে আমাদের এপিএস, কার্ডিওএম্বোলিক স্ট্রোক, ইনহেরিটেড থ্রম্বোফিলিয়া এবং এসএলই উইথ সেকেন্ডারি এপিএস আমরা চিন্তা করতে পারি। তাহলে কোনো পেশেন্টের যদি কখনো রিকারেন্ট থ্রম্বোসিস হয়, স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে, তার থ্রম্বোসিসটা আসলে কনফার্ম করতে হয় ডপলারের মাধ্যমে। তারপর সেটা প্রোভোক কি আনপ্রোভোক খুঁজতে হয়। দেন আমাদের ডিডি থাকে এপিএস অথবা এসএলই, ম্যালিগনেন্সি, নেফ্রোটিক সিন্ড্রোম, মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার এবং পিএনএস। এখান থেকে যদি কোনোটা মিলে যায় সেটা ট্রিটমেন্ট করা হয়, যদি কোনোটা না মিলে তাহলে ইনহেরিটেড থ্রম্বোফিলিয়া ওয়ার্কআপ করতে হয়। তাহলে আমাদের অ্যাকিউট কারণের ভিতরে এপিএস, ম্যালিগনেন্সি, নেফ্রোটিক সিন্ড্রোম, মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার এবং পিএনএস আছে। আর এগুলো যদি না মিলে তখন আমরা প্রোটিন সি, প্রোটিনেজ ডেফিসিয়েন্সি অথবা ফ্যাক্টর 5 মিউটেশন চিন্তা করি। অনেক সময় পেশেন্টের কিন্তু আনইউজুয়াল সাইড থ্রম্বোসিস হয়, রিকারেন্ট থ্রম্বোসিস না, বাট আনইউজুয়াল সাইড থ্রম্বোসিস, যেমন সিভিএসটি, হেপাটিক ভেইন থ্রম্বোসিস, বার্চিয়ারি সিন্ড্রোম, মেজেন্ট্রিক ভেইন থ্রম্বোসিস এবং রেনাল ভেইন থ্রম্বোসিস, তখনই কিন্তু থ্রম্বোফিলিয়া স্ক্রিনিং করতে হয়।
তো এক্সামিনেশনে আমাদের পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখলাম পেশেন্ট মাইল্ডলি অ্যানিমিক, ডিহাইড্রেটেড, বেডসাইড গ্লুকোজ 2+, প্রোটিন 1+, এবং কিটোন 2+। তাহলে চিন্তা করেন নার্ভাস সিস্টেমে দেখলাম প্রি প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে এবং লেফট সাইডের জার্ক এক্সাজারেটেড, টোন এবং পাওয়ার রিডিউস, অ্যাঙ্কেল ক্লোনাস এবং হফম্যান সাইন পজিটিভ, দ্যাট ইজ আপার মোটর নিউরন লেশন আছে। তাহলে প্রবলেম লিস্টে আমাদের কি হলো, 35 ইয়ার্স একটা ডায়াবেটিক এবং হাইপারটেনসিভ ফিমেল, আমাদের কাছে রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন, রিকারেন্ট থ্রম্বোসিসের একটা হিস্ট্রি নিয়ে আসছে। পেশেন্টের এখন লেফট সাইডেড উইকনেস ডেভেলপ করছে অ্যাসোসিয়েটেড সাডেন হেডেক। আমরা এক্সামিনেশন করে দেখলাম পেশেন্টের মাসেল গার্ডিং আছে, পেশেন্ট মাইল্ডলি এনিমিক এবং জার্ক হচ্ছে লেফট সাইডে এক্সাজারেটেড। ফান্ডাস্কোপিতে প্রি প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, বেড সাইডে গ্লুকোজ 2+, প্রোটিন 1+, এবং কিটোন 2+। তাহলে আমাদের ডিডি কি আসবে, অ্যাবডোমিনাল পেইন, থ্রম্বোসিস, কিটোনিউরিয়া আছে এবং এখন পেশেন্ট স্ট্রোক নিয়ে আসছে। আমরা চিন্তা করতে পারি এটা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস উইথ অ্যাকিউট স্ট্রোক উইথ লেফট সাইডেড হেমিপ্যারেসিস, ডায়াবেটিস উইথ ইটস কমপ্লিকেশন। ডিডিতে আমাদের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস উইথ ইটস কমপ্লিকেশন, অ্যাকিউট কোলিসিস্টাইটিস এবং এপিএস আমরা চিন্তা করতে পারি। এপিএস উইথ মেজেন্টেরিক ইসকেমিয়া, স্ট্রোক উইথ ডায়াবেটিক কমপ্লিকেশন, পুরোটাই বলতে হবে। ইনভেস্টিগেশন আমরা দেখলাম হিমোগ্লোবিন কম, প্ল্যাটলেট কাউন্টটা বেশি আছে। পিবিএফএ বললো নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া এবং থ্রম্বোসাইটোসিস। ইউরিনারিতে আমরা দেখলাম যে গ্লুকোজ 2+, কিটোন 2+, আরবিএস 15.1 এবং এইচবিএ1সি আনকন্ট্রোল আছে 11, ক্রিয়েটিনিন রেইজড এবং বাইকার্বনেট 22। তাহলে আমাদের চিন্তা করে দেখি যে আমাদের পেশেন্টের ডিকে কিনা। ডিকে বলতে হলে হাইপারগ্লাইসেমিয়া লাগবে 11.1 এর বেশি, আমাদের পেশেন্টের 15 আছে, এটা মিলতেছে। হাইপার কিটোনেমিয়াস, ব্লাডে কিটোন থাকা লাগবে মোর দ্যান 3 মিলিমোল পার লিটার, অথবা কিটোনিউরিয়া থাকা লাগবে মোর দ্যান 2+ থাকা লাগবে। আমাদের পেশেন্টের 2+ আছে বাট মোর দ্যান 2+ নয়। আর মেটাবলিক অ্যাসিডোসিস, বাইকার্বনেট 15 কম থাকা লাগবে, আমাদের পেশেন্টের কিন্তু আছে 24 বা 22। সুতরাং এটা ডিকে আমাদের একটা প্রভিশনাল ডায়াগনোসিস ছিল, বাট আমরা ইনভেস্টিগেশন করে এখন আর ডিকে বলতে পারছি না। আমরা ইনভেস্টিগেশন করে দেখলাম সেরাম লাইপেস অনেক বেশি, দ্যাট ইজ প্যানক্রিয়াটাইটিসের জন্য তার পেইনটা হচ্ছে। ডি ডাইমার অনেক বেশি, দ্যাট মিনস দ্য পেশেন্টের একটা অ্যাক্টিভ থ্রম্বোসিস আছে। সিআরপি 120, প্রেগন্যান্সি প্যানক্রিয়াটাইটিসের পোর প্রগনোস্টিক ফ্যাক্টর। আমরা আল্ট্রাসাউন্ড করলাম, আমাদের থ্রম্বাস যেহেতু তারা আছে, থ্রম্বাসটাকে এস্টাবলিশ করতে হবে। এখানে পাওয়া গেল দেখেন থ্রম্বাসটা আছে লেফট আইলিয়াক, আইলিয়াক, তারপর এখান থেকে চলে আসলো পপ্লিটিয়াল, পপ্লিটিয়াল এবং কাপ ভেইনে আছে। কমেন্টেরা বলছে ক্রনিক ডিভিটি উইথ পোস্ট থ্রম্বোটিক সিন্ড্রোম উইথ ভেনাস আলসার এবং ইনফিরিয়র ভেনা কাভা থ্রম্বাস। এই যে ইনফিরিয়র ভেনা কাভাতে অবস্ট্রাকশন, ইনফিরিয়র ভেনা কাভা যদি কোনো থ্রম্বাস থাকে তখন কিন্তু বিসিএস, বার্চিয়ারি সিন্ড্রোম ডেভেলপ করে। তাহলে পেশেন্টের এরকম যখন অনেকগুলো থ্রম্বাস থাকে তখন থ্রম্বোফিলিয়া টেস্টিং করতে হয়। থ্রম্বোফিলিয়া টেস্টিং কাদের করবো, যাদের বেশি বেশি ব্লাড ক্লট জমাট বাঁধবে। এই থ্রম্বোফিলিয়া টেস্টের ইন্ডিকেশন কি, যদি ভেনাস থ্রম্বোসিস লেস দ্যান 45 হয়, আমাদের পেশেন্টের 35 ছিল। রিকারেন্ট যদি হয়, আমাদের পেশেন্টের রিকারেন্ট ছিল। ফ্যামিলি হিস্ট্রি অফ আনপ্রোভোক অর প্রোভোক যদি হয়, কম্বাইন্ড আর্টেরিয়াস এবং ভেনাস, আর্টেরিয়াস ভেনাস যদি কম্বাইন্ড হয় তাহলে এপিএস সবার আগে আসে, মাথায় রাখতে হবে। এবং আনইউজুয়াল সাইড থ্রম্বোসিস, সিভিএসটি, হেপাটিক ভেইনে দ্যাট ইজ বার্চিয়ারি সিন্ড্রোম, মেজেন্ট্রিক ভেইনে অ্যাবডোমিনাল পেইন এবং স্প্লিনিক ভেইনে স্প্লিনিক ইনফ্রাকশন। এইগুলো যদি কোনোর একটা থাকে তখন পেশেন্টের থ্রম্বোফিলিয়া টেস্টিং করতে হয়। সেই টেস্টগুলো কি, এই ফুল ব্লাড কাউন্ট, প্লাজমা লেভেল অফ প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথ্রম্বিন 3 অ্যান্ড হচ্ছে অ্যান্টি এপিএস প্যানেল করতে হবে এবং ফ্লো সাইটোমেট্রি করতে হবে, জেনেটিক টেস্ট করতে হবে। আমরা বই অনুসারে এপিএস প্যানেল করলাম, দেখলাম যে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্টটা মডারেটলি পজিটিভ, বাট অ্যান্টিকার্ডিওলিপিন, অ্যান্টি বেটা 2 গ্লাইকোপ্রোটিন নেগেটিভ। থ্রম্বোফিলিয়া স্ক্রিনিং করলাম, জেনেটিক টেস্ট নেগেটিভ, প্রোটিন সি, প্রোটিন এস, ফ্যাক্টর 5 এবং ফিব্রিনোজেন নেগেটিভ। তাহলে আমরা ধারণা করলাম এটা একটা এপিএস। এপিএস কি হতে পারে, দেখেন এপিএস পেশেন্টের ভাস্কুলার থ্রম্বোসিস এবং প্রেগন্যান্সি মরবিডিটি নিয়ে আসে। আমাদের পেশেন্টের প্রেগন্যান্সি মরবিডিটি নাই, তাহলে ভাস্কুলার থ্রম্বোসিস আছে। আর এই ভাস্কুলার থ্রম্বোসিসটা পেশেন্টের ডিভিটি হিসেবে পালমোনারি এম্বোলিজম, স্ট্রোক এবং রিকারেন্ট থ্রম্বোসিস ইন আনইউজুয়াল ভেইন, যেমন ভেনে যদি হয় সিভিএসটি, অ্যাবডোমেনে হলে বিসিএস নিয়েও প্রেজেন্ট করতে পারে এবং রেনাল ভেইন থ্রম্বোসিস নিয়েও প্রেজেন্ট করতে পারে। এবং এপিএস এর প্রাইমারি এবং সেকেন্ডারি হয়। সেকেন্ডারি হচ্ছে এসএলই শোগ্রেনের সাথে অ্যাসোসিয়েটেড, এই জন্য আমরা এএনএ, অ্যান্টি ডিএক্সজিএন এগুলো করলাম, এগুলো নেগেটিভ। আল্ট্রাসোনোতে পেশেন্টের বললো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং ফ্যাটি লিভার চেঞ্জ।
আমরা যখন সিটি স্ক্যান করলাম প্যানক্রিয়াটাইটিসের সাথে আমরা আরো অনেক কিছু পেলাম, লার্জ স্প্লিনিক ইনফ্লাক্স। স্প্লিনিক ইনফ্লাক্স দিয়ে কি বোঝানো যাচ্ছে? বোঝা যাচ্ছে যে তার স্প্লিনিক ভেইনেও থ্রম্বোসিস হয়েছে। এটাও একটা আনইউজুয়াল সাইড থ্রম্বোসিস হয়েছে। এবং ইনফিরিয়র ভেনা কেভা ডায়ালেটেড এবং থ্রম্বাস ইন ইনফিরিয়র ভেনা কেভা, তাহলে ইনফিরিয়র ভেনা কেভাতেও থ্রম্বাস হয়েছে। দ্যাট মিনস এটা একটা বার্চিয়ারি সিনড্রোম। সিটি স্ক্যানে কি পেলাম? থ্রম্বাস ইন আইভিসি, প্যানক্রিয়াটাইটিস এবং স্প্লিনিক ইনফ্রাক্ট। এমআরআই ব্রেন উইদাউট কন্ট্রাস্টে আমরা রিসেন্ট সেরেব্রাল ইনফ্রাক্ট পেলাম, এই জন্য তার লেফট সাইডেড হেমিপ্যারেসিস হয়েছে। এমআরভিতে ফিলিং ডিফেক্ট ইন রাইট ট্রান্সভার্স এবং স্যাজাইটাল সাইনাস, তার মানে পেশেন্টের সিভিএসটি ডেভেলপ করছে, এই জন্যই পেশেন্টের কনভালশন হয়েছিল, ভেনাস থ্রম্বোসিস হয়েছিল, সিজার হয়েছিল এবং থ্রবিং টাইপের হেডেক হয় অ্যাকচুয়ালি, কিন্তু পেশেন্টের প্যাপিলোডামা থাকা উচিত কথা ছিল, বাট পেশেন্টের ছিল না। তাহলে এই পর্যন্ত আমরা কি পেলাম? সিবিসি পিবিএফ এ আমরা অ্যানিমিয়া উইথ রিঅ্যাক্টিভ থ্রম্বোসাইটোসিস, আরবিএসটা বেশি পেলাম, ইউনারি কিটোন 2+, বাট এটা ডায়াবেটিক কিটোসিস হচ্ছে না। আমরা লাইপেসটা বেশি পেলাম, ডি ডাইমার বেশি, সিআরপিউ বেশি এবং অটোইমিউনো প্রোফাইল আমরা নেগেটিভ পেলাম। আল্ট্রাসোনোতে ক্রনিক ডিভিটি, সিটি অ্যাবডোমেন করে ডিভিটির সাথে আমরা পেলাম প্যানক্রিয়াটাইটিস, স্প্লিনিক ইনফ্লাক্ট এবং আইভিসিতে থ্রম্বাস। এমআরআইতে আমরা অ্যাকিউট ইনফ্লাক্স এবং ফিলিং ডিফেক্ট ইন সুপিরিয়র স্যাজিটাল সাইনাস এবং ট্রান্সভার্স সাইনাসে পেলাম। আমাদের ডায়াগনোসিস কি? Diabetes, hypertension, acute pancreatitis with AKI, with stroke, with CVST, with BCS, that is Budd-Chiari syndrome, with chronic DVT due to catastrophic APS। নতুন একটা শব্দ বললাম, catastrophic APS। তাহলে আমাদের যখনই কোনো পেশেন্ট রিকারেন্ট থ্রম্বোসিস নিয়ে আসে, স্টেপ 1 এ আমাদের কাজ হচ্ছে সিবিসি উইথ পিপিএফ করা। এই একটা ইনভেস্টিগেশন অনেকগুলো ডিডিকে আলাদা করবে। যদি দেখি হিমোগ্লোবিন কাউন্ট বেশি আছে তাহলে পলিসাইথেমিয়া, রোগব্যাভেরা। যদি প্ল্যাটলেট বেশি থাকে তাহলে এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া। যদি প্যানসাইটোপেনিয়া থাকে তাহলে পিএনএইচ, ব্লাস্ট সেল বা অ্যাবনর্মাল সেল থাকলে ম্যালিগন্যান্সি, সিস্টোসাইট থাকলে ক্যাটাস্ট্রোপিক এপিএস, টিটিপি, ডিআইসি হতে পারে। এরপর 2 নম্বর স্টেপ হচ্ছে পিটি, এপিটিটি এবং ডিডাইমার করা। যদি এপিটিটি বেশি থাকে এবং মিক্সিং এর পরেও যদি কারেকশন না হয় তাহলে বুঝবো যে এটা এপিএস। যদি মিক্সিং এর পরে কারেকশন হয়ে যায় তাহলে কোনো ফ্যাক্টর ডেফিসিয়েন্সির জন্য হয়েছে। ডিডাইমার বেশি মানে অ্যাক্টিভ থ্রম্বোসিস। স্টেপ 3, স্টেপ 3 হচ্ছে স্ক্রিন ফর এপিএস, এপিএস প্যানেল করতে হবে। এপিএস এ লুপাস অ্যান্টিকোয়াগুল্যান্ট, অ্যান্টিকাগুলেটিউলিপিন অ্যান্টিবডি এবং বেটা 2 গ্লাইকোপ্রোটিন। যদি পজিটিভ হয়ে যায় তখন এপিএস এর প্রাইমারি নাকি সেকেন্ডারিটা আলাদা করতে হবে। যদি এপিএস প্যানেল নেগেটিভ থাকে তখন ইনহেরিটেড প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথ্রম্বিন, ফ্যাক্টর 5 দেখতে হয়। এটাও যদি না হয় পেশেন্টের ক্লিনিক্যাল সাসপিশন অনুসারে নেফ্রোটিক সিনড্রোম খুঁজতে হবে, ম্যালিগন্যান্সি খুঁজতে হবে এবং পিএনএইচ এক্সক্লুড করতে হবে। এগুলো যদি না পাওয়া যায় তখন মায়েলোপ্রলিফারেটিভ সাসপেক্ট করে জ্যাক2 মিউটেশন দেখা হয়। স্টেপ 4 হচ্ছে আফটার ডায়াগনোসিং এপিএস। এপিএস ডায়াগনোসিস করলাম, তারপরে আমাদের 12 সপ্তাহ পরে আবার দেখতে হয় অ্যান্টিবডিটা, অর্থাৎ পারসিস্টেন্ট আছে কিনা দেখতে হয়। এছাড়া অ্যাসেস থ্রম্বোসিস এন্ড অর্গান ইনভলভমেন্ট, ডিভিটি আছে, ডিভিটি থেকে পালমোনারি এম্বোলিজম হলো না তো, স্ট্রোক হলো না তো, মেজেন্ট্রিক ইসকেমিয়া, বার্চিয়ারি সিনড্রোম, রেনাল ভেইন থ্রম্বোসিস এবং কোনো প্রেগন্যান্সি কমপ্লিকেশন হলো কিনা এটা দেখতে হবে এবং পেশেন্টের প্রাইমারি এবং সেকেন্ডারি এক্সক্লুড করতে হবে। পেশেন্টের সাথে সাথে স্টার্ট হেপারিন ফলোড বাই ওয়ারফারিন দিতে হবে এবং লং টার্ম ফলো আপে রাখতে হবে। আমরা আমাদের পেশেন্টের বলছিলাম ক্যাটাস্ট্রফিক এপিএস। কেন ক্যাটাস্ট্রফিক বলছি? ক্যাটাস্ট্রফিক এপিএস হচ্ছে এপিএস এর একটা ফর্ম যেটা হচ্ছে সিভিয়ার এবং লাইফ থ্রেটনিং। এখানে মাল্টি অর্গান ফেলিওর হয়। কিভাবে ডায়াগনোসিস করব? 4টা পিলার। যদি মোর দ্যান 3 অর্গান সিস্টেম ইনভলভ হয়, র্যাপিডলি অনসেট হয় লেস দ্যান 1 উইক, হিস্টোপ্যাথোলজি যদি করে স্মল ভেসেল ভাস্কুলাইটিস পাওয়া যায় এবং পজিটিভ অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি পাওয়া যায়। যদি এই 4টাই পাওয়া যায় তাহলে ডেফিনিটিভ। যদি একটা বা 2টা মিসিং থাকে তাহলে হচ্ছে প্রবাবল ক্যাটাস্ট্রফিক এপিএস। তাহলে আমাদের পেশেন্টের গল্পটা ছিল, দেখেন তার একেআই হয়েছিল, প্রোটিন ইউরিয়া ছিল অর্থাৎ রেনাল ইনভলভমেন্ট ছিল, ব্রেইনে স্ট্রোক হয়েছিল এবং জিআইটিতে মেজেন্টেরিক ইসকেমিয়া বা আমরা চিন্তা করছিলাম পেশেন্টের হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হচ্ছে। তাহলে 3 অর মোর অর্গান অলমোস্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা ক্যাটাস্ট্রফিক এপিএস আমরা বলতে পারি। ক্যাটাস্ট্রফিক এপিএস মানে থ্রম্বোসিস এভরিওয়্যার বাট ব্লিডিং নো হয়। তাহলে ইন ব্রিফ আমাদের পেশেন্টের গল্পটা ছিল, পেশেন্টের রিকারেন্ট থ্রম্বোসিসের গল্পটা ছিল, সেটা থেকে আমরা পেয়েছিলাম এপিএস। এপিএস এর জন্য আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি আলাদা করেছি। এটা প্রাইমারি এপিএসই মনে হচ্ছে,
আমাদের ট্রিটমেন্ট হচ্ছে লো মলিকুলার হেপারিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করেছি। দিস ইজ অল ফর টুডে।